9 আগস্টে তিনি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং এরপরে 16ই অগাস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি খুব ভালোভাবেই পালন করেছেন বলেই অনেকে দাবি করেন। তো আজকে থেকে অর্থাৎ তিনি উপদেষ্টা হিসেবে এই মন্ত্রণালয়ে আর ঢুকবেন না, কারণ মাঠের যে নেতা, মাঠ থেকে, রাজনৈতিক অঙ্গন থেকে, রাজনৈতিক মাঠ থেকে তিনি যে তৈরি হয়েছিলেন, তিনি মাঠেই আবার ফিরে গেলেন। দীর্ঘদিন ধরে তার অপেক্ষা ছিল। আমরা 5 আগস্টের পর থেকেই শুনছিলাম, 1 মাস যাওয়ার পর থেকে শুনছিলাম যে নতুন একটি ছাত্রদের রাজনৈতিক দল হবে, যেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়, এবং সেটি একেবারে চূড়ান্ত হয়ে গেছে। 28 তারিখ দুপুর 3টার সময় তারা আত্মপ্রকাশ করবেন এবং জাতীয় সংসদকে সামনে রেখে তারা শপথও নেবেন। সেটি যেহেতু চূড়ান্ত হয়েছে এবং এই যে নতুন দল, যেটির নাম এখনও নির্ধারিত হয়নি, সেই দলের প্রধান অর্থাৎ আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবং কেউ কেউ বলছেন যে তিনি সদস্য সচিবও হতে পারেন। তবে যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনি বলা যায় এক অর্থে তিনি প্রধান ছিলেন এবং রাজনৈতিক দলেরও তিনি প্রধান হচ্ছেন, এবং তাকে ঘিরে নানা ধরনের জল্পনা কল্পনা গুঞ্জন নানা কিছু আসলে চলছিল। সচিবালয়ে যেটি ঘটেছে গত দুদিন থেকেই কিন্তু গণমাধ্যম কর্মীরা খুব সচেষ্ট ছিলেন বা খোঁজ খবর নেবার চেষ্টা করছিলেন তিনি কখন আসলে সংবাদ সম্মেলন করেন বা এখান থেকে বিদায় নেবার কোনো ইতি টানবার কোনো কথা আসলে তিনি বলেন কিনা। আসলে এই ধরনের কোনো সৌজন্য সাক্ষাৎ বা ফরমালি তিনি কিছুই বলেননি। খুব অবাক করার খবর হচ্ছে যে আজকে যে তিনি উপদেষ্টা পরিষদ থেকে তিনি যে পদত্যাগ করেছেন, আজকে তিনি মন্ত্রণালয়ে আসেননি, এমনকি তিনি গতকালকেও মন্ত্রণালয়ে আসেননি। এবং অন্যান্য মন্ত্রীদের ক্ষেত্রে অন্যান্য সময়ে যেটি দেখা যায় যে শেষ সময়ের ব্যস্ততা থাকে, নতুন কিছু পাশ করে যাচ্ছেন, নতুন কিছু হয়তো কার্যক্রমের সাথে একেবারে শেষ সময়ের কার্যক্রম করছেন, এই ধরনের কোনো কিছুই তাড়াহুড়া কোনো কিছুই আসলে তাকে দেখা যায় না। কারণ আসলে তার মূল ব্যস্ততা ছিল তিনি নতুন যে একটি রাজনৈতিক দল করবেন সেটি নিয়ে আসলে তিনি সব থেকে বেশি ব্যস্ত ছিলেন। এবং গতকালকেও যে সংবাদ সম্মেলনটি হয়েছে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে, আমরা ভাবছিলাম যে তিনি হয়তো সেখানেও তার কোনো উপস্থিতি দেখা যায় কিনা, তিনি আসলে সেখানে ছিলেন না। এবং নতুন দলের ব্যাপারে কিন্তু অনেক ধরনের তথ্য তারা কালকে প্রকাশ করেছেন। তারা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আসলে বলা হয়েছে, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে কাউন্সিলরদের ভোটে, সরাসরি ভোটে নির্বাচিত হবে আগামীতে যখন তারা দল গঠন করবেন এবং ফুল প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা যখন যাবেন। এবং তারা এটিও ব্যাখ্যা করেছেন যে কেন জাতীয় সংসদের সামনে থেকে তারা শপথ নেবেন। তার কারণ হচ্ছে যে জাতীয় সংসদের সাংসদ যারা হয়েছেন বিগত সময়ে বা 3 বার যে তারা অভিযোগ করছেন ভোট ডাকাতির ঘটনা ঘটেছে, সেই সময়গুলোতে আসলে এক ধরনের পাপেট শো হয়েছে বা স্বৈরাচার তন্ত্রের স্বৈরাচারের যারা দোসর ছিলেন তারাই আসলে এখানে যেভাবে সরকার শেখ হাসিনা তাদেরকে চালিয়েছেন সেভাবেই তারা কাজ করেছেন এবং স্বৈরাচারের পৃষ্ঠপোষকতার কাজটি তারা করেছেন। এবং এই কারণেই তারা যেহেতু নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে, বাংলাদেশের মানুষের এখানে ব্যক্তি এবং পরিবার এই ধরনের গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে এসে দেশের সকল মানুষের কল্যাণে তারা কাজ করবেন, সেই কারণেই তারা বলছে যে জাতীয় সংসদের সামনে থেকে তারা আসলে শপথ নেবেন। তবে নাহিদ ইসলামের কথা যেটি বলা যায় যে এই যতজন সমন্বয়ক আসলে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছেন আসলে তিনি। যদিও ছাত্রদের পক্ষ থেকে 3 জন উপদেষ্টা আসলে হয়েছেন, তাদের মধ্যে 2 জন এখনো রয়ে গেছেন, আসিফ এবং মাহফুজ আলম। যদিও গুঞ্জন অনেক আগে থেকে শোনা যাচ্ছিল যে মাহফুজ আলম এই দলের কোনো না কোনো দায়িত্ব তিনি নিতে পারেন, কিন্তু এখন পর্যন্ত খবর হচ্ছে নাহিদ ইসলাম যাচ্ছেন। পরবর্তীতে প্রয়োজনে বাকি যে 2 জন আসলে রয়ে গেলেন উপদেষ্টা পরিষদে, তারাও আসলে সেই দলে যোগ দিতে পারেন। তাদের কি পদ হবে না হবে সেটি নিয়ে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। তবে যে বিষয়টি বলে রাখি যে কয়েকদিন আগে থেকে কিন্তু গণমাধ্যমের শিরোনাম হচ্ছেন যে প্রথম যে 6টি পদ, শীর্ষ যে 6টি পদ, সেখানে কারা থাকবেন, কে কোন পদ গ্রহণ করবেন, এটি নিয়ে নানান গুঞ্জন হয়েছে। যদিও এই নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে বিভ্রান্তিকর তথ্য গণমাধ্যমের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে। দেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকাতে আসলে এরকম বলা হয়েছিল যে এটি এক ধরনের সমঝোতা হয়েছে। এবং আপনি জেনে থাকবেন যে ছাত্র শিবিরের সাথে এক ধরনের দ্বন্দ্বেও জড়িয়ে গিয়েছিলেন যে তারা কি আসলে থাকবেন কি থাকবেন না। এক সময় বলা হচ্ছিল যে তারা বের হয়ে নতুন কোনো প্ল্যাটফর্ম করবেন। ছাত্র শিবিরের শিবিরের সভাপতি যারা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন সভাপতি এই আন্দোলনের সাথে প্রথম থেকে জড়িয়েছিলেন,
তো আজকেও একটি গণমাধ্যমের খবর বেরিয়েছে যেখানে যেই 10 জনের ছবি দেওয়া হয়েছে সেখানে ছাত্র শিবিরের একজন সাবেক সভাপতির ছবিও আছে। তার মানে এর পরবর্তীতে এসে এক ধরনের রফাদফা হয়েছে কিনা, তারা আদৌ থাকছেন কিনা সেটি আসলে নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি। প্রতিদিনই তো আসলে আমরা নতুন নতুন চমক আসলে দেখছি। এটি বলা যাবে আসলে 28 তারিখ সেই দুপুর 3 ঘটিকায় যখন তারা সংবাদ সম্মেলন করবেন, কারা আসছেন, কে কোন পদে থাকবেন। তবে গতকালকে একটি বিষয় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব এটি দারুণভাবে পরিষ্কার করেছেন যে 2 লক্ষ মানুষ, অনলাইনে 1,50,000 এবং অফলাইনে বিভিন্ন জেলা থেকে প্রায় 50,000 মানুষ, এই 2 লক্ষ মানুষ তাদের মতামত জরিপের মাধ্যমে তাদের মতামত দিয়েছেন যে এই দলের নাম কি হতে পারে। 30টির বেশি নাম আসলে তারা প্রস্তাব করেছেন, এই দলের প্রতীক আসলে কি হতে পারে এবং এই দলের প্রথম এজেন্ডাগুলো আসলে কি হবে। যদিও দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এটি একটি মধ্যম পন্থার দল হবে, না কোর ডানপন্থী বা কোর বামপন্থী এরকম কিছুই হবে না। সব দলের মানুষদের অংশগ্রহণ নিয়েই একেবারে প্রান্তিক থেকে শুরু করে সংখ্যালঘু বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, সিভিল সোসাইটি সবাইকেই আসলে তারা এই দলের মধ্যে অংশগ্রহণ করাবেন বলে তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে বিগত সময়ে আপনি জানেন যে বাংলাদেশে 48টির মতো রাজনৈতিক দল আছে। আমরা বিভিন্ন সময় আসলে দেখি যে নতুন নতুন রাজনৈতিক দল আসলে নিবন্ধন পায়। এই বছরেও আমরা দেখেছি নতুন রাজনৈতিক দল আসলে নিবন্ধিত হয়েছে। তবে নিবন্ধন পাওয়ার থেকে বড় বিষয় হচ্ছে যে আসলে এই দলটি কারা চালিয়ে নিয়ে যাচ্ছেন, জনগণের কতটা অংশগ্রহণ সেখানে হচ্ছে এবং মূল রাজনীতিতে আসলে কতটা প্রভাব ফেলতে পারছেন। যদিও গতকালকে বলা হয়েছে এই যে সংবাদ সম্মেলন জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে করা হয়েছে সেখানে তাদের একজন বলেছেন যে এটি ঐতিহাসিক দায় থেকে এই দলটি আসলে তৈরি হয়েছে। এবং আপনি জানেন যে বিগত সময়ে যারা বাংলাদেশের রাজনীতি করে আসছে, সেটি আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, জামাত বলি বা বাম যে রাজনৈতিক দলগুলো আছে, আসলে মানুষের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের যে আস্থাহীনতা তৈরি হয়েছে। তারা মনে করেন যে সেই একই রকম দুর্নীতি একইভাবে আসলে এই দলগুলো চলতে থাকবে, এই ধরনের একটা অস্বস্তি আসলে তৈরি হয়েছে এবং যে কারণে এই স্বৈরাচারকে হটানোর ক্ষেত্রে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে যারা খুবই শক্তিশালী অতীতে সরকার গঠন করেছে তারাও কিন্তু ফেল করেছেন, তারা কিন্তু স্বৈরাচারকে আসলে নামাতে পারেনি। সেই জায়গাতে এসে নতুন করে রাজপথে তৈরি হয় যে কোটা আন্দোলনকে ঘিরে যে আসলে দলটি যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যে আন্দোলনটি আসলে প্রকাশ্যে এসেছে, সারা দেশের মানুষের এক ধরনের অংশগ্রহণ ছিল। অবশ্যই এখানে ছাত্রদল, শিবির, বিএনপি, জামাত, বাম সংগঠন সবারই আসলে অংশগ্রহণ ছিল, কিন্তু কেউ ভাবতেই পারেনি হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে আন্দোলনটি এটি প্রথমে নানান দফার মধ্যে দিয়ে এক দফা এসে সবশেষে পদত্যাগের, শেখ হাসিনার পদত্যাগ তারা দাবি করবেন এবং তারা সফল হবেন, সরকার নতুন করে গঠন করবেন এবং 3 জন ছাত্রদের মধ্য থেকে 3 জন উপদেষ্টা পরিষদে আসবেন। এটি আসলে ম্যাজিকের মতো মানুষের কাছে মনে হয়েছে এবং সেটি আসলে হয়েছে, মানুষ সেটি দেখেছে এবং ছাত্রদের প্রতি এক ধরনের বলা যায় যে কম বা বেশি মানুষের এক ধরনের আস্থা তৈরি হয়েছে। কারণ জনগণ যে জরিপ আসলে মতামত যে জরিপের মাধ্যমে দিয়েছেন সেখানে প্রথমত তারা যেটি চেয়েছেন যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা গড়তে চান এবং এটির অঙ্গীকারও তারা করছেন এবং যে তাদের যে ম্যানিফেস্টো আছে সেখানে তারা বলছেন যে এটি যেমন মধ্যম পন্থী একটি দল হবে, না ডান না বাম, এবং একই সঙ্গে তারা বলছেন যে জনগণ যা চায় সেটি তারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এটির প্রথম জনগণের পক্ষ থেকে যে দাবিটি, এটি একটি বাংলাদেশকে আসলে দুর্নীতি মুক্ত করতে হবে এবং যারা বিগত দিনে দুর্নীতি করেছে বা ভবিষ্যতে যারা দুর্নীতি করবে তাদের ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হবে, সেটির পক্ষেও তারা একমত। এবং একই সঙ্গে বলা যায় যে এটি ছাড়াও তারা বলছেন যে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যে ধরনের ভোগান্তির শিকার হয় সেই ভোগান্তি যেন না হয়, সেই রাজনৈতিক দলের এটি একটি প্রত্যয় থাকবে। তবে নাহিদ ইসলামের কথা যদি বলতে হয় যে তিনি বয়সে আসলে খুবই তরুণ, 2016-17 শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছেন এবং আপনি জানেন যে 5 আগস্টের আগে সারা দেশে যখন খুবই বিক্ষিপ্ত ঘটনা এবং একেবারে আন্দোলন যখন একেবারে ছড়িয়ে পড়ছিল, তাদের সমন্বয়কদের 6 জনকে আসলে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয় এবং ডিবি হেফাজতে
যাবার পরে কিন্তু তাদেরকে অনেকটা বাধ্য করা হয়েছিল ডিবি কার্যালয়ের পক্ষ থেকে, এবং তারা কিন্তু এক ধরনের ইঙ্গিতও তারা দিয়েছিলেন যে আসলে তারা আসলে ফার্দার আর আন্দোলনে যাবেন না। কিন্তু তারা যেহেতু ঘোষণাও দিয়েছিল যে এই আন্দোলনটি এখানে শেষ হয়ে গেছে, কিন্তু আসলে অন্যান্য যে সমন্বয়করা ছিল তারা তাদের কথায় কর্ণপাত করেনি, এবং তারা বুঝে গিয়েছিলেন যে আসলে তারা যে আসলে প্রশাসনের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপের মুখে পড়ে এই ধরনের একটি সিদ্ধান্ত দিচ্ছে। সে কারণে তারা কিন্তু এই দফাটিকে আসলে এক ধরনের সারা বাংলাদেশের মানুষের এক ধরনের চাপ ছিল, বা আন্তর্জাতিক গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হচ্ছিল। এই সময় হান্নান মাসুদ যিনি আছেন একজন সমন্বয়ক, তিনি আসলে এক দফার ব্যাপারে তারা নানান ধরনের যোগাযোগ করেছেন, কথা বলেছেন। এরপরে যখন নাহিদ ইসলাম বা এই যে 6 জন যারা যখন ডিবি হেফাজত থেকে যারা বের হয়েছেন, সেই সময়ে 3 আগস্ট এই নাহিদ ইসলামই কিন্তু এই এক দফার ডাকটি আসলে দেন, এই ঘোষণাটি তিনি আসলে দেন। তিনি এই কথাও সেদিন শহীদ মিনারে বলেছিলেন যে আপনাদের প্রত্যেকটি পরিবার থেকে অন্তত একজন করে মানুষ আপনারা আমাদের এখানে পাঠান, তারা যেন আমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করে। এবং ওই এক দফা যে ঘোষণা তিনি করেছিলেন, এবং তিনি সারা বাংলাদেশের মানুষের যে একটি আস্থা অর্জন করেছিলেন, ওই সেটিকে ঘিরেই কিন্তু তিনি এক ধরনের জাতীয় পর্যায়ের নেতা হিসেবে এক ধরনের অঘোষিত স্বীকৃতি তিনি পেয়ে যান। এবং সমস্ত আন্দোলনে দেখা যায় যে নাহিদ ইসলামকে ঘিরেই আসলে এই পুরো আন্দোলনটা আসলে আবর্তিত হতে থাকে। সেই সময়ে তিনি এক দফার যে ঘোষণা দেন, এই ঘোষণার পর থেকে কিন্তু পুরো আন্দোলনটি আসলে শেখ হাসিনার পদত্যাগের আন্দোলন হিসেবে জোরদার হয়। এবং তারপরের দিনই আপনি দেখবেন যে 4 আগস্ট এবং 5 আগস্টের সকালের যে ঘটনাটি, একেবারে সকালবেলায় শহীদ মিনারে অনেকেই আসলে জড়ো হয়, এবং মনে হচ্ছিল যে পিনপতন নীরবতা, একটি পিঁপড়াও এই ঢাকা শহরে বিক্ষোভকারীরা আসলে ঢুকতে পারবেন না। কিন্তু আসলে যখন চারিদিক থেকে মানুষের মিছিল যখন আসলে নামতে থাকে, বিশেষ করে শহীদ মিনারে কিছু মানুষকে আসলে গুলিবিদ্ধ করা, যারা গুলি খেয়ে ওখানে প্রাণহানির ঘটনা ঘটে, অনেকে আসলে আহত হয়, তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে আরেকটি আন্দোলন হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার এবং যারা ওই সময় যারা কর্মকর্তা ছিলেন, তাদের সঙ্গে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ জনতার মধ্যে এক ধরনের বাকবিতণ্ডার পর্যায়ে কিন্তু ইটপাটকেল ছোড়াছড়ি এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপরে কিন্তু আন্দোলনটি এমনভাবে ছড়িয়ে যায়, এবং দুপুর 12টা কি তার কাছাকাছি সময়ে আমরা জানতে পারি যে সেনাবাহিনী প্রধান তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এবং এই যে ভাষণ তিনি দেবেন, তখনই আসলে কোনোভাবে আসলে নিশ্চিত হওয়া যাচ্ছিল সম্ভবত যে এই সরকার ফল করছে বা স্বৈরাচারের পতন হচ্ছে, এবং সত্যিকার অর্থে স্বৈরাচারের পতন হয়েছে। এবং এই পতনে বলাই যায় ঘুরে ফিরে নাহিদ ইসলামের নামটি আসলে জোরে সোরে সবসময় উচ্চারিত হয়েছে। এবং এ কারণেই উপদেষ্টা পরিষদ গঠনের সময়ে কিন্তু নাহিদ ইসলাম তার নামটি একেবারে প্রথমে আসে। তিনি এই যে আমরা প্রথমেই বলেছি যে 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, এবং এই দায়িত্ব পালনের শেষে আজকে আসলে শেষ দিন, মাত্র বলা যায় সব মিলে 7 মাস তিনি দায়িত্ব পালন করেছেন। এখানে সফলতা ব্যর্থতার অঙ্ক আসলে খতিয়ান টানার তেমন কোনো বিষয় আসলে এখানে আসেনি, কারণ খুবই অল্প সময়ের মধ্যে একটি ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব যেভাবে পালন করে, কোনো মতে আরেকটি নির্বাচনের আগে পর্যন্ত তারা যে সময় পার করে যান, সেটিরই অংশ হিসেবে তিনি আসলে এখানে ছিলেন। তারপরে তার মতো করে তিনি চেষ্টা করেছেন, এবং মূল সারা বাংলাদেশের মানুষ আসলে তাকিয়ে আছে যে তাদের মাধ্যমে যেহেতু স্বৈরাচারের পতন হয়েছে, নতুন দলটি গঠন করলে তাদের মধ্যে কিভাবে ঐক্য, বা বিএনপি জামাত তাদের মধ্যে এই নতুন দলটির ঐক্য, এবং স্বৈরাচারের প্রশ্নে তারা যে কোনো রকম আপোষ করতে রাজি নেই। এবং এই যে বারবার যে একটি স্লোগান উচ্চারিত হয়েছে দিল্লি না ঢাকা, এবং যেটির এই মঞ্চায়ন বা এই আন্দোলন, এই স্লোগানের প্রতিষ্ঠায় আসলে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র